সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকের টপিক সেটি হচ্ছে যে বাংলাদেশ চীনের সাথে যে 10CE এই যুদ্ধ বিমান কেনার যে আলোচনা করেছিল, সেই আলোচনা চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এই আগস্ট মাসেই। বাংলাদেশ এবং চীনের ভিতরে চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে। এই চুক্তি অনুসারে যা জানা যাচ্ছে তাতে 20 থেকে 24টি যে 10CE যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ চীনের কাছ থেকে। এই যুদ্ধ বিমান নিয়ে কিন্তু বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরেও যথেষ্ট আলোচনা আছে, উদ্বেগ আছে। এটা নিয়ে মানুষের উচ্ছ্বাস আছে। কেন এই উচ্ছ্বাস, কেন এই এত আলোচনা, কেন এই উদ্বেগ? বিশেষ করে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। কারণ কি? তাদের হাতে এত এত বিমান, এত যুদ্ধ জাহাজ, এত কিছু থাকার পরেও বাংলাদেশ যখন মাত্র 20 থেকে 24টি যে 10CE এই যুদ্ধ বিমান কিনবে, তাতে তাদের এত উদ্বেগের কারণ কি? আর বাংলাদেশের মানুষ বা আরও যারা এই বিমান কেনাকে সাপোর্ট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন, এই উচ্ছ্বাসেরই বা কারণ কি? কি আছে এই যে 10CE যুদ্ধ বিমানে? চলুন দর্শক, আজকে আমরা এর মোটামুটি একটা ব্যবচ্ছেদ করার চেষ্টা করি, অর্থাৎ ভেঙে ভেঙে টুকটো টুকটো করে ভেতর থেকে বোঝার চেষ্টা করি যে 10CE বিমান আসলে কতটা ক্ষমতাধর, এর ক্ষমতা, এর শক্তি আসলে কি, ভারত এত উদ্বিগ্ন কেন? ভারতের হাতে রাফাল বিমান আছে, তাদের কাছে সবচেয়ে আধুনিক বিমান তাদের কাছে যা আছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি যে 10CE কেনে, তাহলে রাফাল নিয়ে কি তারা কোনো সংকটে পড়বে? রাফালের সাথে যে 10CEর পার্থক্যটা কোথায়? যে 10CE এগিয়ে নাকি রাফাল? কার ক্ষমতা কত? এই বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন যে 10CE এই বিমান নিয়ে আমরা বিস্তারিত কথা বলি। একই সাথে কথা বলবো ভারতের রাফাল বিমান নিয়ে। যে 10CE এই চারটা বিষয়কে আগে একটু ব্যাখ্যা করে নিই। কেন এই বিমানের নাম যে 10CE, এইটা আগে করি আলোচনা, তারপরে সামনে আরও আগাবো। এর প্রযুক্তিগত দিক, সক্ষমতা সব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে ইংরেজি অ্যালফাবেট, এটা এই যে দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে চীনা জিয়ান। জিয়ান মানে ফাইটার, ইংরেজিতে ফাইটার। এই জন্য যে 10A, যে 10B, যে 10CE এরকমের নাম দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইটার 10 এটা সিরিজের নাম। যে মানে ফাইটার, জিয়ান, আর 10 হচ্ছে সিরিজের নাম। যেমন এর আগে ছিল হয়তো F7 এরকম। এবার যে 10 এই সিরিজের নাম। এই যে 10 সিরিজে যে 10C কেন আসলো? যে 10A ছিল, এই যে যুদ্ধ বিমান, এর প্রথম বিমান ছিল যে 10A, তারপরে আধুনিক হলো আরও যে 10B, এখন যেটা যে 10CE 3 নাম্বার বলে। এ ছিল 1 নাম্বার, বি 2 নাম্বার, সি 3 নাম্বার। সি হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের 3। এই সিরিজের তৃতীয় বিমান হচ্ছে এই যে 10C। ই হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটির। চীনের ভেতরে যেটা ব্যবহারের জন্য রাখা হয় সেটা কিন্তু ই নেই। যে 10CE যেটা রপ্তানি করা হবে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হবে, সেইটার নাম দেওয়া হয়েছে যে 10CE। আমরা যেটা পাবো সেটা এক্সপোর্ট কোয়ালিটির। এই যে 10C এই বিমান বা যে 10A, যে 10B এই সিরিজের বিমানগুলো বানায় চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ, এরা বানায়। এই কোম্পানির হাত ধরেই আজকে অত্যন্ত আধুনিক এই বিমান তৈরি হয়েছে। এই বিমানটি এর আগে পাকিস্তান পেয়েছে, দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ পেতে যাচ্ছে। যে 10C এই যে 10 যে সিরিজ, এর ভিতরে সবচেয়ে আধুনিক বিমান। এটি হচ্ছে 4.5 জেনারেশনের বিমান, অর্থাৎ চতুর্থ প্রজন্মের চেয়ে এগিয়ে, পঞ্চম প্রজন্মের চেয়ে আধা পয়েন্ট পিছিয়ে।
এটি যথেষ্ট আধুনিক, অত্যন্ত আধুনিক বিমান। AESA, এই যে রাডার প্রযুক্তি অত্যন্ত আধুনিক, রাফাল বিমানেও আছে, J-10C বিমানেও আছে। তো এই যে রাডার সিস্টেম, এটা নিয়েও আমি বিস্তারিত কথা বলবো। J-10C বিমানটি সিঙ্গেল ইঞ্জিনের বিমান, কিন্তু মাল্টি রোল ফাইটার বিমান। এই বিমানটি সবচেয়ে বড় যে বিষয়, রাফাল বিমানের সাথে পার্থক্য আছে, আমি পার্থক্য নিয়ে আলোচনা করব পরে। J-10Cর একক বৈশিষ্ট্য আমি আগে বলে যাই। এই বিমানটি মাল্টি রোল ফাইটার বিমান এবং ঘন্টায় J-10C মাল্টি রোল ফাইটার বিমান, এক ইঞ্জিনের বিমান। এই বিমান ম্যাক 2.2 গতিতে চলতে পারে, তার মানে শব্দের চেয়ে 2.2 গুণ বেশিতে উড়তে পারে, দ্রুত ছুটতে পারে। এই বিমানে যে, অর্থাৎ J-10C বিমানে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, সেটা সাধারণত PL-15 এই মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র বিমান থেকে ছুড়লে 200 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এই বিমানকে চীনে ভিগোরাস ড্রাগন বলা হয়। আমি আগেই বলেছি যে J-10C 2.2 ম্যাক গতিতে ছুটতে পারে, আর এই বিমানের কমব্যাট রেডিয়াস হচ্ছে 1000 কিলোমিটারের বেশি। তার মানে 1000 কিলোমিটার এরিয়ার ভিতরে সে লড়াই করতে পারে। আমি আগেই বলেছি এই বিমানে AESA অ্যাডভান্স রেডার সিস্টেম আছে। এই রেডার সিস্টেম থাকার কারণে সে একই সাথে শত্রুর একাধিক বিমানকে বা লক্ষ্যবস্তুকে সে ট্র্যাক করতে পারে, শনাক্ত করতে পারে এবং লড়াই করতে পারে। ওই যে বললাম আগেই যে এই বিমান থেকে সাধারণত 2 রকমের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়, PL-15 আর PL-10। PL-15 হচ্ছে লং রেঞ্জের মিসাইল, আর PL-10 হচ্ছে শর্ট রেঞ্জের মিসাইল। যখন আমরা চুক্তি করব, তখন কিন্তু এই বিমানের সাথে অটোমেটিক, অর্থাৎ এটাও চুক্তির ভেতরে থাকবে, এই ধরনের ক্ষেপণাস্ত্র আমাদের পাওয়ার কথা আমরা পাবো। PL-15 এবং PL-10 এই ক্ষেপণাস্ত্রগুলো বেসিক্যালি এয়ার টু এয়ার, অর্থাৎ আকাশ থেকে আকাশে ব্যবহার করা যায়, অর্থাৎ বিমান থেকে বিমানকে, বিমান থেকে অন্য লক্ষ্যবস্তুকে আকাশে এইগুলো ধ্বংস করার জন্য খুবই কার্যকরী। বাংলাদেশে এর অপারেশনাল লিফটটা হবে মূলত, আমাদের হাতে F-7 যে পুরনো সিরিজের বিমান ছিল, সেই বিমানের রিপ্লেসমেন্ট হবে মূলত J-10C, অর্থাৎ ওই বিমানগুলো অবসরে পাঠানো হবে, মোটামুটি ধারণা করা যায় এই। অথবা যদি ব্যবহারেও থাকে তাহলে সেটা পরের ব্যাপার। সবার আগে J-10C এটাই হলো আমাদের সর্বাধুনিক কমব্যাট ফাইটার হবে। আপনারা বুঝতেই পারছেন J-10Cর যে এতক্ষণ যা বললাম, যে তার রেডার সিস্টেম, তার ট্র্যাকিং সিস্টেম, তার মিসাইল সিস্টেম এবং তার যে মাল্টি ফাইটার রোল এবং তার যে গতি, এ সমস্ত সব কিছু মিলে এই বিমান যখন আমাদের বিমান বাহিনীতে যুক্ত হবে, তখন আমাদের বিমান বাহিনী আলটিমেটলি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। চুক্তিটায় কি হবে? আমাদের যে চুক্তি হবে তাতে 20 থেকে 24টা আমরা বিমান পাবো এবং এর দাম পড়বে $2.2 বিলিয়ন, অর্থাৎ $220 কোটি। এই $220 কোটি ভিতরে 24টা বিমান যদি পায়, তার সাথে ক্ষেপণাস্ত্র থাকবে, PL-15 অথবা PL-10 এ দুটোই হয়তো থাকবে। এর সাথে মেনটেন্যান্স করার দায়িত্ব থাকবে, 10 বছরের চুক্তি থাকবে এবং আমরা এই যে টাকাটা, এই টাকাটা দিতে পারবো 10 বছর ধরে, 10 বছর মেয়াদি। ধারণা করা হচ্ছে 2027 সাল থেকে আমাদেরকে এই বিমান সরবরাহ করা হবে। কত দিনের ভিতর সরবরাহ করা হবে এটা নিয়ে এখনও পরিষ্কার তথ্য নেই, তবে ধারণা করা হচ্ছে যে খুব দ্রুতই শেষ করা হবে এবং 2026 সালের চুক্তি হলে 2036 সাল পর্যন্ত আমরা সময় পাবো চীনকে এই $220 কোটি পরিশোধ করার। বাংলা টাকায় আসবে মোটামুটি 27,000 সামথিং কোটি টাকা। এক একটা বিমানের দাম হবে, আমরা যদি খুব ইউনিট ধরে করি তাহলে $40 থেকে $60 মিলিয়ন। এই চুক্তির আওতায় আমরা তো বললাম যে 20 থেকে 24টি বিমান আমরা কিনব, এর সাথে থাকবে উন্নত মানের অস্ত্রশস্ত্র, মিসাইল, তারপরে আমাদের পাইলট এবং ক্রুদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা, সেগুলোও থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে, খুচরা যন্ত্রাংশ লাগে, অর্থাৎ স্পেয়ার পার্টস লাগে, পার্টসপত্র যেটা, এগুলো এই চুক্তির ভেতরে থাকবে। তার মানে আমরা চীন থেকে পাবো। J-10C কিনলে আসলে রাজনৈতিক এবং ভূ রাজনীতির কৌশলে আমরা কোথায় যাচ্ছি, এখানে কি পরিবর্তন আসবে, সামরিক ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসবে, সেটা একটা প্রশ্ন। আপনারা বুঝতেই পারেন যে আমরা
ম্যাক্সিমাম MiG-29 ছিল অল্প কয়েকটা, 7-8টা মনে হয় আমাদের হাতে, তাও তো সে বেশ অনেক আগে কেনা। আমাদের হাতে খুব আধুনিক মানের কোনো বিমান কিন্তু নেই। আমাদের আকাশ সেই অর্থে অনেকটা অনিয়ন্ত্রিত, অরক্ষিত। এই জায়গায় যদি আমাদের বিমান আসে, এই J-10C বিমান আসে, তাহলে কিন্তু আমরা একদিকে MiG-29 মোতায়েন করতে পারবো, একদিকে J-10C মোতায়েন করতে পারবো, এর সাথে অন্যান্য বিমান তো থাকবেই। সেক্ষেত্রে পাকিস্তানের হাতে আছে J-10C দক্ষিণ এশিয়ায়, আর আমরা দ্বিতীয় কান্ট্রি হতে যাচ্ছি J-10Cর মালিক। ভারতের হাতে কিন্তু এই বিমান নেই, বা এই ধরনের বিমান নেই, বা এই ধরনের সমমানের বিমান নেই। সেক্ষেত্রে ভারতের একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, দুই ফ্রন্টে কিন্তু ভারত বিমান শক্তির দিক দিয়ে খানিকটা চাপে পড়বে। এইটা ক্ষমতার ভারসাম্যে বড় রকমের একটা প্রভাব ফেলবে। এই কারণে এই ভারতের গণমাধ্যমগুলো যথেষ্ট নজরদারির ভেতর রেখেছে বাংলাদেশ কি করছে, চীনের সাথে কি করতে যাচ্ছে, এর নেগেটিভ পজিটিভ নানান রকমের খবর তারা দফায় দফায় প্রচার করছে। বাস্তব কথা বলতে গেলে ভারতের যারা সামরিক বিশেষজ্ঞ তারা কিন্তু পাকিস্তানের হাতে J-10C এবং বাংলাদেশের হাতে J-10C এই বিষয়টিকে তাদের উপর একটা বড় রকমের চাপ বলেই গণ্য করছে। চীনের সাথে যে J-10C বিমানের চুক্তি হচ্ছে, এই চুক্তির পাশাপাশি বাংলাদেশ সরকার লালমনিরহাটে, ভারতের খুব কাছাকাছি, সীমান্তের খুব কাছাকাছি আমাদের একটা বিমান ঘাঁটি ছিল, অনেক দিন এটা পড়েছিল বলা যায়, এই বিমান ঘাঁটিটাকে আধুনিকায়ন করার কর্মসূচি হাতে নিয়েছে। সেক্ষেত্রে ভারত এর কোনো বিষয়কেই ভালো চোখে দেখছে না, যদিও এটা কমপ্লিটলি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এবং ভারতকে টার্গেট করে যে আমাদের এগুলো করতে হচ্ছে, নট দ্যাট, কিন্তু তারা সেটা না বুঝে শুধুই উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে। এটা তাদের জন্য বড় সমস্যার কারণ হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতের যে সমস্ত সীমান্তবর্তী বা যেখানে যেখানে যে সমস্ত ঘাঁটি আছে, সেগুলো কি আমাদের জন্য উদ্বেগের কারণ না? আমাদের কোনো ঘাঁটি যদি তাদের উদ্বেগের কারণ হয়, তাহলে তো তাদের ঘাঁটিও আমাদের উদ্বেগের কারণ। তা আমাদের উদ্বেগকে কি তারা বিবেচনায় নিয়েছে? নেয়নি। যদি তা না নেয়, তাহলে আমরা কেন নিতে যাচ্ছি? সবচেয়ে বড় কথা, আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি না, যুদ্ধ ঘোষণাও করছি না। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমাদের এটা প্রয়োজন। দর্শক, আমরা ভারতকে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী যদি নাও ভাবি, তাহলে ভারত কিন্তু ভাবছে, এবং ভাবছে কেন? আমি আগেই বলেছি, তাদের হাতে সবচেয়ে যে আধুনিক বিমান আছে সেটা হচ্ছে রাফাল, ফ্রান্সের কাছ থেকে কেনা। আমরা J-10C পাওয়ার পরও তারা উদ্বেগ প্রকাশ করছে। রাফাল হচ্ছে ফ্রান্স বা ইউরোপের অত্যন্ত উন্নত মানের বিমান, এবং রাফালের দাম এতই বেশি যে একটা রাফালের দামে 4টা J-10C কেনা যায়। তারপরেও তারা উদ্বিগ্ন কেন? তাহলে রাফাল এবং J-10Cর ভিতর পার্থক্য নিশ্চয় আছে। এই পার্থক্যটা কি? কার ক্ষমতা কতটুকু? আমরা সেইটা নিয়ে এবার একটু আলোচনা করি। জেনারেশন টাইপটা কীরকম? J-10C এবং রাফাল দুটোই 4.5 জেনারেশনের বিমান। তার মানে ঠিক পঞ্চম প্রজন্মের না, তার আগের প্রজন্মের বিমানটা যথেষ্টই আধুনিক। পার্থক্যটা হচ্ছে J-10C সিঙ্গেল ইঞ্জিনের, রাফাল ডাবল ইঞ্জিনের। J-10C মাল্টি রোল ফাইটার, রাফালও মাল্টি রোল ফাইটার। J-10Cতে AESA এই রাডার প্রযুক্তি আছে, রাফালেও সেই একই প্রযুক্তি। পার্থক্যটা হচ্ছে ক্ষেপণাস্ত্র শক্তি এবং ওড়ার গতি, এই দুই জায়গায় পার্থক্য। আমি আগেই বলেছি, J-10C থেকে 200 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, অর্থাৎ একটি বিমান 200 কিলোমিটার দূরে রয়েছে, J-10C থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে 200 কিলোমিটার দূরের বিমানটিকে বা দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করা যায়। বাট রাফালের ম্যাক্সিমাম ক্ষেপণাস্ত্রের গতি, অর্থাৎ রাফাল থেকে ছোড়া যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক্সিমাম 150 কিলোমিটার, 50 কিলোমিটার কম। J-10C এখানে অনেক এগিয়ে, অর্থাৎ অনেক নিরাপদে থেকে J-10C তার শত্রু বিমানকে ধ্বংস করতে হবে। আর একটা বড় পার্থক্য হচ্ছে গতি। J-10C 2.2 ম্যাক এই গতিতে, অর্থাৎ শব্দের চেয়ে 2.2 গুণ গতিতে ছুটতে পারে, আর রাফাল ছুটতে পারে 1.8 ম্যাক গতিতে, অর্থাৎ বেশ কম, প্রায় ম্যাক 0.40 কম। ডগ ফাইট এবং মুখোমুখি যুদ্ধে J-10C রাফালের চেয়ে অনেক এগিয়ে। দুটো বিমানেই যে রেডার সিস্টেম ব্যবহার করা হয়েছে তা শত্রুর ক্ষেপণাস্ত্রকে জ্যাম করে দিতে কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু এক্ষেত্রেও রাফালের চেয়ে J-10C এগিয়ে বলে আলোচনা রয়েছে। সেই জায়গায়
রাফালের চেয়ে জে-10সি বিমানকে অনেকটা বাজেট ফ্রেন্ডলি বিমান বলা হয় এবং আমাদের দেশের মতো দেশের জন্য অবশ্যই জে-10সি বিমান বাজেট ফ্রেন্ডলি এবং আমাদের জন্য খুবই সাশ্রয়ী বাট কার্যকরী। জে-10সি বিমানের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তার যে রেডার সিস্টেম, এই রেডার সিস্টেমের যে সিগন্যাল সিস্টেম, এটা খুব দ্রুত একদম ক্ষণে ক্ষণে বারবার পরিবর্তন করতে পারে। এই বারবার পরিবর্তন করার কারণে শত্রু বিমান বুঝতে পারে না যে তারা এই জে-10সি বিমান তাদেরকে ট্র্যাক করছে, এটা বুঝতে পারে না। অর্থাৎ শত্রুর বিমানকে বা শত্রু বাহিনীকে চোখে ধুলো দিতে পারে জে-10সি বিমান। একদম স্টেলথ প্রযুক্তি যে সমস্ত বিমান, সেই সমস্ত বিমানকেও শনাক্ত করতে পারে। অর্থাৎ জে-10সি বিমানের কাছে কোনো স্টেলথ প্রযুক্তি বিমান নিরাপদ নয়। সুপ্রিয় দর্শক, আমরা যদি চুক্তি করতে পারি চীনের সাথে বা যেভাবে আগাচ্ছে সেভাবে এগিয়ে গেলে আমরা চুক্তি একটা করছি এবং আমরা আশা করা যায় যে 20 থেকে 24টি অন্তত জে-10সি বিমান আমরা পাচ্ছি। যদি এই বিমান আমরা হাতে পাই, যে সমস্ত বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যের বিমান যদি আমরা হাতে পাই, তাহলে আমাদের সামরিক বাহিনী, আমাদের বিমান বাহিনী এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে, অনেকটা এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, শুনতে চাই। জে-10সি বিমান এবং রাফাল বিমানের পার্থক্যের যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তা থেকে আপনাদের কাছে মনে হচ্ছে যে জে-10সি রাফালের চেয়ে আসলেই এগিয়ে? কি মনে হয়? এবং জে-10সি কিনলে আমরা যথেষ্ট আধুনিক বিমান কি হাতে পাচ্ছি? কি মনে হচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।